সিন্ডিকেটের দৌরাত্মে ইলিশের বাজারে আগুন, ৪-৫ হাত ঘুরে দাম বাড়ে প্রায় ১,০০০ টাকা। মধ্যস্বত্বভোগী জিতলেও ঠকছেন জেলে ভোক্তা, নির্বিকার মৎস্য বিভাগ। সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন, বিকল্প ব্যাগ সহজলভ্য করার তাগিদ ভোক্তার। হলমুক্ত হবে শাহজালাল বিমানবন্দর এলাকা, নির্দেশনা না মানলেই জরিমানা। সমবায় ব্যাংকের ভল্ট থেকে ১২,০০০ ভরি স্বর্ণ গায়েব, ৪ বছর পর প্রকাশ্যে এলো ঘটনা। দুদকের মামলায় আদালতে ৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র। রেমিটেন্সে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেপ্টেম্বরের ২৮ দিনেই ছাড়িয়ে গেছে আগস্টের প্রবাসী আয়। রফতানি আয় বাড়াতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস শ্রম উপদেষ্টার। এবং পাকিস্তানে অর্থনৈতিক সংস্কার, ব্যয় কমাতে ১.৫ লাখ সরকারি চাকরি বিলুপ্ত ঘোষণা, এক মন্ত্রণালয় বাতিল ও ২টি একত্রীকরণের সিদ্ধান্ত শাহবাজ সরকারের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইলিশ শিকারের পর ৪-৫ হাত বদল হয়ে আসে ভোক্তার ঘরে। প্রতিটি স্তরেই মূল্য সংযোজন হয়ে কেজিতে দাম বেড়ে যায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের লাভের অঙ্ক যোগ হতে হতে গরিব ও মধ্যবিত্ত ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ। মহাজনের দাদন আর মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শিকারীরা। অভিযোগ রয়েছে ইলিশ শিকার ও বাজারজাতে তদারকি সংস্থার দুর্বলতার কারণেই দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলা সদরের তুলাতুলি ঘাটের রুবেল মাঝির ট্রলারের ৫ মাঝি মাল্লা উত্তাল মেঘনায় প্রায় ৬ ঘন্টা জাল টেনে ৪ হালি ঝাটকা নিয়ে ঘাটে ফেরেন। ওই মাছ ধরতে খাবার ও জ্বালানি তেল সহ খরচ হয় প্রায় ২,০০০ টাকা। দাদন নেয়া মহাজনের আড়তে আনার পর প্রকাশ্যে নিলামে বিক্রি হয় ৩,৪০০ টাকায়। আড়ত মালিক ও ব্যাপারীর ২০ ভাগ কমিশন বাদে ২,৮৬০ টাকা হাতে পান জেলেরা। চা পানি পয়সা হয়েছে আর কি, সংসার খরচ তো আর ৮০০ টাকা দিয়ে হয় না ৫ জন মানুষের। মাত্র ৫ কিলোমিটার দূরে জেলা সদরের মাছ বাজারে আনার পরই বিক্রির জন্য নিয়ম পরিবর্তন হয়ে যায়। খুচরা ব্যাপারীরা ওইসব ইলিশ বিক্রি করেন কেজি দরে। মাত্র ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে হালিপতি ইলিশের দাম বেড়ে যায় ৩ থেকে ৪০০ টাকা। আধা কেজি ওজনের মাছ হয়েছে গিয়া এখন ১২০০ টাকা কেজি হয়ে গেছে। আমরা এখান থেকে একটা মাল কিনি ১,০০০ টাকা, বেশি ১১০০ টাকা। জেলেরা বলছেন ঘাট থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের হাতে পৌঁছাতে ৪ থেকে ৫ বার হাত বদল হয় ইলিশ। প্রতিটি স্তরেই দাম যোগ হয়ে কেজিতে দাম বেড়ে যায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয় সংরক্ষণের বরফ, প্যাকেজিং ও পরিবহন খরচ। ঘাট থেকে রাজধানী ইলিশের দরদাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আড়ত মালিক ও ব্যাপারীদের বিশাল সিন্ডিকেট। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও সারা বছরই চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও রয়েছে। এছাড়া জেলেদের মতো পাইকাররাও মোকামের মহাজনদের দাদনের জালে আবদ্ধ। মাছগুলো গেলে ওখানে সিন্ডিকেট করে মাছগুলো স্টক রাখে। যখন আমার এখান থেকে মাছ না যায় তখন ওই মাছগুলো বাইর করে বেশি চড়া দামে বেচা কিনা করে। এখানে কারা কারা জড়িত এবং কোন কোন চেইনে কোন কোন মধ্যস্বত্বভোগীর কাছে কয়বার যায় এবং কত হাত বদল হয়, এটার জন্য ইতিমধ্যে একটা কমিটি কাজ করছে। দেশের উৎপাদিত মোট ইলিশের ৩৪ ভাগ ধরা পড়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশাল থেকে বাজারের চেয়ে কম দামে ভারতে রফতানি করা হচ্ছে ইলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে বেড়েছে মাছটির দাম। তবে ব্যবসায়ীরা বলছেন কম দামে কিভাবে ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। তবে রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান গুনতে হয় না তাদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সকাল থেকেই জেলেদের হাকডাকে মুখর বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত পোট্রোট মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পাওয়ার পর ৫টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিনিয়ত এ বাজার থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছে।
বাজার ঘুরে দেখা যায় 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ গড়ে 1750 টাকা দরে, 1 কেজি ওজনের ইলিশ 1950 টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি 2050 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসব ইলিশ ভারতে যাচ্ছে কেজি প্রতি মাত্র 10 মার্কিন ডলার মূল্যে, যা বাংলাদেশি টাকায় মাত্র 1200 টাকা। ব্যবসায়ীরা জানান এমনিতেই বরিশালের বাজারে মাছের সংকট, এর ওপর রফতানির খবরে দাম আরও বেড়েছে। কিন্তু 1,500 থেকে 2,000 টাকার মাছ কিভাবে 1200 টাকায় ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। আমরা যে মাছটা সরবরাহ করি সেই মাছটা কোনো কর্মী 1200 টাকা বিক্রি করতে পারবে না। $10 মাছ কিনে তারা কিভাবে ভারতে নিয়ে মাছ বিক্রি করে আমার জানা নাই। রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান হচ্ছে না তাদের। আমরা আসলে কিছু বিজনেস পলিসি অ্যাপ্লাই করি। গ্রেডিংয়ের ক্ষেত্রে গ্রেডিংটা আমরা তো কেজির মাছটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা 800-900 কেজির উপরে মিক্স করে দিচ্ছি। সরকার একটা সাবসিডি দেয়, যদি সরকার এই সাবসিডিটা দেয় সিয়ারাদের, তাহলে তাদের এটা পূরণ হয়ে যাবে। মৎস্য অধিদপ্তর বলছে বর্তমানে নদী ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। এর মধ্যে 2420 মেট্রিক টন ইলিশ রফতানির জন্য 49টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। আগামী 13 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করার নির্দেশনাও রয়েছে। আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি মোতাবেকই তারা এটা লাভ নিয়েই তারা রপ্তানি করছে, কাজেই এখানে লস দেওয়ার কোনো সুযোগ নাই। 2012 সালে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ ছিল। এবারও রফতানি বন্ধের কথা অন্তর্বর্তীকালীন সরকার বললেও বিশেষ বিবেচনায় আবারও অনুমতি দেয়। বরিশাল থেকে 250 মেট্রিক টন ইলিশ রফতানি করবে 5টি প্রতিষ্ঠান। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। 2 দশকেরও বেশি সময় আগে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত আগামীকাল থেকে সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ, আর বিকল্পের জন্য টাকা গুনতে হবে ভোক্তাদের। পরিবেশবিদ বলছেন পলিথিনের বিকল্প ব্যাগের সহজলভ্যতা ও সুলভ মূল্যের দিকে নজর দিতে হবে সরকারকে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 2002 সালে দেশে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগের ব্যবহার। তবে সিদ্ধান্তের 22 বছর পেরোলেও এখনো বন্ধ হয়নি পলিথিন বা পলিপ্রোপাইলিন। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিওর তথ্য মতে শুধুমাত্র রাজধানী ঢাকাতে প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 2.5 কোটিরও বেশি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম ক্ষতির কারণ। দায়িত্ব নেয়ার পরই পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে বন্ধ হচ্ছে ক্ষতিকারক এই পণ্যের ব্যবহার। সরকারের সাথে হাতে হাত মিলে আমরাও চেষ্টা করছি পরিবেশ কিভাবে রক্ষা করা যায়। আমাদের ম্যানেজমেন্ট থেকে সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে, আমরা সে অনুযায়ী আমাদের আউটলেটগুলোতে কাজ করছি। নাগরিকরা বলছেন পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সময়ের দাবি, তবে বিকল্প পণ্য নিয়েও সরকারকে নজর দিতে হবে। বৃষ্টি হলেই পানি জমে যায়, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিথিনের ইউজ, এবং পলিথিন যেখানে সেখানে নর্দমায় পড়ে থাকে। আমি ক্যারি করব কি দিয়ে, সেই বিকল্পটা দিয়ে পলিথিনটা অফ করে। পরিবেশ বান্ধব ব্যাগ তো দিতে পারেন, বলতে না সেটার দাম তো অনেক বেশি, সেটা তো আমরা দিতে পারবো না। একটা ব্যাগ হয় 5 টাকা 60 টাকা পড়বে। এইটার খরচ যদি খুবই মিনিমাম রাখে তো সেটা হলো ভালো। আর যেহেতু এটা পরিবেশে ক্ষতি করে, আমার মনে হয় মানে নাগরিক হিসাবে আমরা মনে হয় একটু স্যাক্রিফাইস করতেই পারি। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। পরিবেশবিদরা মনে করেন বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্যের প্রতি নজর দিতে হবে। ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে, সকলকে মিলে কিন্তু একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। সুলভে, সহজে, অল্প মূল্যে এবং অ্যাভেলেবেল বিকল্প আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এই উদ্যোগটিও আবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বল্পমাত্রা পলিথিন ব্যবহার করলেও শক্ত ব্যবস্থাপনা থাকলে তা পরিবেশ দূষণে সহনীয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্লাস্টিককে আস্তে আস্তে না বলতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। 1 অক্টোবর থেকে নীরব এলাকা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সামনের 1.5 কিলোমিটার সড়ক। একই দিন থেকে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর মহাখালী সড়ক। সবসময় যানবাহনের চাপে সড়ক থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় 1 অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত 3 কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যবহার বন্ধ করা হবে একবার ব্যবহৃত প্লাস্টিকও। নির্দেশনা বাস্তবায়নের 7 দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট। আমরা চাচ্ছি সচেতনতার মাধ্যমে হর্নমুক্ত পরিবেশ ঘোষণা করা, আমাদের যারা গাড়ি চালক রয়েছেন সবাইকে সেই সচেতনতার অন্তর্ভুক্ত করা এবং অভ্যাসগতভাবে যাতে আমরা হর্নটা কম বাজাই এবং পরিবেশ দূষণটা কম করি, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নের কথা থাকলেও দুদিন আগেও কোনো প্রচারণা বা সাইনবোর্ড দেখা যায়নি বিমানবন্দরের কোনো পয়েন্টে। বিষয়টি জানে না কোনো পরিবহন চালকও। মুক্তভাবে চালাবো কেমনে? যেমনি পাবলিক দৌড়ায়, রিক্সা দৌড়ায়, গাড়ি ঢুকে, হুন্ডা ঢুকে। নিজের সেফটি ভাবে নিজে চালাইলে তাহলে আর হরেন নাও লাগতে পারে। হরেন দেওয়াও লাগবে, আর সব জায়গাতে হরেন দেওয়াটাও কেমন একটা মানে সবার চোখে একটা বা কাঁধে একটা সমস্যার ব্যাপার আছে। হরেন যদি না বাজে তাহলে সিগন্যাল ইউজ করতে হবে। এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে, তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের। আপনি যদি জনগণকে না জানান, আপনি যদি আমার যানবাহনে যারা চলাচল করেন, যারা ড্রাইভার তাদের না জানান, আমরা অন্যরা যারা সেখানে মানে শব্দ নিঃসরণ করি আমাদেরকে না জানান কি প্রক্রিয়া আপনি এটা করবেন, তাহলে আমি কিভাবে সেখানে সচেতন হব? আপনি যে আইন প্রয়োগ করবেন, মানুষকে একটা সময় দিবেন, আপনি দিতে হবে যে আপনি বারবার এখানে প্রচার করবেন যে এলাকা নীরব এলাকা, আপনার এখানে হর্ন বাজাবেন না, তারপরে একটা সময় গিয়ে আপনি আইন প্রয়োগ করবেন। নীরব এলাকা কার্যকরে 3 কিলোমিটারে 3টি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটি এর ম্যাজিস্ট্রেট টিম। দিনরাত 24 ঘন্টা ব্যস্ত এই বিমানবন্দর সড়ক। এই চত্বর হর্নমুক্ত করা অনেকটাই চ্যালেঞ্জিং মনে করছেন পরিবেশবিদরা। তবে পরিবেশ অধিদপ্তর, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সচেতনতা সৃষ্টি, একই সঙ্গে আইনের প্রয়োগ করলেই হর্নমুক্তভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল বিমানবন্দর চত্বর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য 14 দিন 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। ইতিমধ্যেই এ বিষয়ে নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। মেরামতকালীন সময়ে ফ্লাইটের সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এয়ারলাইন্স ও স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার 13600-তে কল করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ চুরি। 4 বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এ ঘটনা। বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেছেন, 2020 সালে গ্রাহকের স্বর্ণ বেনামে সরানো হয়। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ। এবার সামনে এলো বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের তথ্য। 1-2 ভরি নয়, রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনা 4 বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি জানান, 2020 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন, অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। কিছু স্বর্ণ এখানে আর নেয় নাই আর কি। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো এই স্বর্ণটাই। এই ঘটনায় সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে আসামি করে 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনো চলমান। কারা যে নিচে এটা আমরাও ঠিক মতো জানি না, তবে ওই 7 জন কর্মকর্তা সেকশনে ছিল, তো ওনাদের স্বাক্ষর লাগতো, তো এই জন্য দুদক ওই 7 জনকে নামে চার্জশিট দিতে। 12,000 ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা 4 বছর পর সামনে আসা রীতিমতো বিস্ময়ের। ওনার থেকে তথ্য নিতে পারে। সাইফুল ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ব্যাংক থেকে নীতি সহায়তার জন্য $1 বিলিয়ন ঋণ পেতে 4টি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। সকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক শেষে একথা জানায়। এর মধ্যে প্রথম শর্ত, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে আলাদা বিভাগ তৈরি করতে হবে। শর্তগুলো পূরণ করলে ডিসেম্বরে ঋণ সহায়তা পাওয়া যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। ইসলামিক ব্যাংকিং গ্রুপ ওয়াইজও তারা জানতে চেয়েছে ওটার কত, সেই ফিগারটা দুটো মিলে গড় করে আমরা 12.56 বলেছি। আর এনপিএল ম্যানেজমেন্টের জন্য কি পদ্ধতি আমরা অবলম্বন করবো সেটা নিয়ে তাদের সাথে কথা হয়েছে। এনপিএল ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি রিজলিউশন প্ল্যান নিয়ে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এখন যে আমাদের সাথে কথা বলছে এটা পুরোটাই হচ্ছে এনপিএল রিজলিউশন প্ল্যান। প্রতি মাসের প্রথম 28 দিনে দেশে 211 কোটি 31 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দৈনিক গড়ে দেশে এসেছে 7 কোটি 55 লাখ ডলার প্রবাসী আয়। গত আগস্টের একই সময়ে দেশে এসেছিল 200 কোটি 76 লাখ ডলার রেমিটেন্স। সে হিসেবে চলতি মাসে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম 4 সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে 58 কোটি 65 লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে 9 কোটি 25 লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে 142 কোটি 86 লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 53 লাখ ডলার রেমিটেন্স। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, তবে কেউ আইন ভঙ্গ করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিকেলে সচিবালয়ে গ্রামীণফোন লিমিটেডের লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কোম্পানির পক্ষ থেকে 1 বছরের লভ্যাংশের 0.5% হিসেবে তহবিলে 24 কোটি 44 লাখ 57 হাজার 442 টাকা দেওয়া হয়। শ্রমিক অসন্তোষ দূর করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে। কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে, সেগুলোতে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি। আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে অ্যারেস্ট করা হচ্ছে। আন্দোলন করার যে গণতান্ত্রিক অধিকার সেটাকে সম্মান করি, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের। দেখছেন এ সময়ের বাণিজ্য। মহাসড়ক দখলে নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে মায়ের নামে পার্ক তৈরি করেছিলেন সাবেক সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এতে প্রশস্ত মহাসড়ক হয়ে যায় সংকুচিত, প্রায় ঘটতে থাকে দুর্ঘটনা। তার বিতর্কিত উন্নয়ন উদ্যোগে জনগণের প্রায় 8 কোটি টাকা গচ্চা যেতে বসেছে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরিশালের সিএনবি রোডে 2022 সালে এ পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তার মা বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগমের নামে হয় পার্কটির নামকরণ। তবে নির্মাণ শুরু থেকেই মহাসড়ক দখল নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে পার্ক তৈরির অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে সংবাদ প্রচার হলে সাংবাদিকদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন সাদিক আব্দুল্লাহ। ভয়ে তটস্থ থেকে তার সামনে কেউ কথা বলার সাহস পেতেন না। তবে নির্মাণের পর প্রশস্ত এ সড়কটি হয়ে যায় সংকুচিত। এ কারণে প্রায়ই ঘটতে থাকে ছোট বড় দুর্ঘটনা। পার্কটা এখানে নির্মাণ হওয়ার কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। প্রতি মাসেই 2-4টা দুর্ঘটনা আমরা দেখতে পাই। ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেছে আতঙ্কের ভিতরে থাকি যে এই পার্কের এদিকে যাব কি যাব না। বরিশাল গণমানুষের একটাই দাবি যে পার্কটা যে কোনো একটা খোলা জায়গায় বা বড় একটা জায়গায় নেওয়া হোক। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্ব থেকে প্রায় 6.25 কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় সেখানে। এটি সংস্কার কিংবা অপসারণে খরচ হবে আরও 2 থেকে প্রায় 3 কোটি টাকা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নগর ভবনের কেউ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাস্তা দখল করে নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা পার্কটি ভাঙতে হবে। ঢাকা বরিশাল মহাসড়কের 4 লেনের জন্য বাধা এটি। এটা যেহেতু রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা সব ধরনের কোনো ধরনের যদি লিমিটেশন না থাকে আমরা এটা ভাঙার ব্যবস্থা নেব।
2022 সালের 8 ডিসেম্বর বরিশাল হানাদার মুক্ত দিবসে পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার $200 বিলিয়ন ক্লাবে মার্ক জাকারবার্গ। এ নিয়ে $200 বিলিয়ন সম্পদ আছে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে 4 জনে দাঁড়ালো। ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে 2024 সালে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে $73.4 বিলিয়ন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $201 বিলিয়ন। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়ের।